প্রিয় বন্ধু ও ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব তড়িৎ বিভব, যে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, প্রথমে বলা যাক বিষয়টা কি। তড়িৎ বিভব হলো তড়িতাহিত বস্তুর এমন একটি অবস্থা যা থেকে নির্ধারিত হয় ওই বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোনটির দিকে যাবে। ধরা যাক এখানে আমরা ছবিতে নিয়েছি এ একটা বস্তু, বি একটা বস্তু। ধরে নেওয়া যাচ্ছে যে তড়িৎ বিভব, যেটাকে আমরা কি ভি অক্ষর দ্বারা প্রকাশ করি, তড়িৎ বিভবকে আমরা ভি অক্ষর দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে একটা রাশি। ধরা যাক এ এর বিভব হচ্ছে ভি এ এবং বি এর বিভব হচ্ছে ভি বি। তাহলে আমরা বললাম কি না, যে এ এবং বি বস্তুকে যদি আমরা সংযোগ করে দিই মানে তার দিয়ে যদি সংযোগ করে দিই, তাহলে আধান এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে যাবে, সেটা নির্ধারিত হবে কার দ্বারা? না তড়িৎ বিভবের দ্বারা। বস্তুটির মানে এ বস্তুটির তড়িৎ বিভব ভি এ এবং বি বস্তুটির তড়িৎ বিভব হচ্ছে ভিবি। তাহলে যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে কি হলো না এ বস্তুর বিভবটা বেশি, তাহলে বি বস্তুর বিভবটা কম। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই এ থেকে বি এর দিকে যাবে। একইভাবে যদি উল্টো ঘটনা হয়, যদি এ এবং বি দুটো আলাদা বস্তু, আমি সাইজটাকে ইচ্ছা করে একটু আলাদা আলাদা করে দিয়েছি, যদি এরকম হয় যে ভি বি গ্রেটার দেন হচ্ছে ভি এ, বি বস্তুটির বিভব হচ্ছে বেশি, তাহলে কি হবে না বি বস্তু থেকে আধান এর দিকে যাবে। অবশ্যই কি তাদের মধ্যে সংযোগ থাকতে হবে, কোনো তার দিয়ে যদি সংযোগ করা হয়। এটা হচ্ছে তড়িৎ বিভবের একটা ধারণা। বিষয়টা কি বোঝার জন্য এটাকে আমরা কিভাবে তুলনা করতে পারি, অনেকটা সেই যে দুটো বস্তুর ভিন্ন তাপমাত্রায় আছে, হ্যাঁ, তাদেরকে যদি আমরা সংস্পর্শে আনি, এ একটা বস্তু বি একটা বস্তু, তাদেরকে যদি সংস্পর্শে নিয়ে আসি, তাহলে কি হবে না, ধরা যাক এর তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এর তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা কোন দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই আমরা বলতে পারি যে 80 থেকে 10-এর দিকে, অর্থাৎ বি থেকে এ এর দিকে কিন্তু তাপ যাবে। তাপমাত্রা যেহেতু বি এর বেশি, তাহলে আমরা বলতে পারি অবশ্যই তাপ কোথা থেকে কোন দিকে যাবে? বি থেকে এর দিকে যাবে। এখানে মনে রাখতে হবে যে বস্তুটির সাইজের উপরে কিন্তু নির্ভর এখানে করছে না, যে কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে। যদি উল্টোটা হতো যে আমরা একটা ছোট বস্তু নিয়েছি, তার তাপমাত্রা ধরে নিচ্ছি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা বিশাল বড় বস্তু নিয়েছি যার তাপমাত্রা হচ্ছে কত না 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে না অবশ্যই বেশি তাপমাত্রাযুক্ত বস্তু থেকে কম তাপমাত্রাযুক্ত বস্তুর দিকে কি হবে? তাপ প্রবাহিত হবে। অনেকটা কিছুটা সেই রকম আর কি। বিভব বিষয়টার সঙ্গে আমরা কি কার তুলনা করতে পারি? না তাপমাত্রার তুলনাটা করতে পারি। তাপমাত্রা যার বেশি হবে সেই দিক থেকে তাপ অন্য বস্তুটিতে যাবে। এখানেও তেমনি, যেটার কি হবে না বিভবটা বেশি হবে, বিভবটা বেশি হবে সেই দিক থেকে সেদিকে কি যাবে? না আধান প্রবাহিত হবে। একইভাবে যদি এখানে আমরা ইচ্ছা করি কি সাইজটাকে ছোট করে রেখেছি, তাহলে কি হচ্ছে না এর বিভব বেশি, তাহলে আধান কোথা থেকে কোথায় যাবে? না বি থেকে এর দিকে যাবে। অবশ্যই এটা একটা কনসেপ্ট। এবার যদি আমাদেরকে কি করতে হয় না তড়িৎ বিভবকে মাপতে হয়, তাহলে কিভাবে আমরা মাপবো? হ্যাঁ, তড়িৎ বিভবকে যদি মাপতে হয়, তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোনো বিন্দুতে তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি। এর একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা আগে আমাদেরকে বুঝতে হবে। ডেফিনেশনটা কি না, ডেফিনেশনটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে, কেন হঠাৎ করে অসীম দূরত্ব নেওয়া হলো? এটাই আমাদের কি করা হয়েছে না না যখন আমরা কি করছি না তড়িৎ বিভবের সংজ্ঞা দিচ্ছি, তখন অসীম দূরত্বটা ধরে নেওয়া হয়েছে। না কেন না পরে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে অসীম দূরত্বে কি হয় না কোনো বস্তুর বিভবকে শূন্য ধরা হয়, সেই জন্যই অসীম দূরত্ব ধরা হয়েছে। তো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা আমরা ক্লাস 10-এও পড়েছি, যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তো এটাকে বুঝতে গেলে আমি আগে থেকে একটা ছবি এঁকে রেখেছি। ধরা যাক কি হচ্ছে না এই যে এই বিন্দুটায় কি আছে না
হিসাবে সুবিধার জন্য প্লাস কিউ মানে একটা ধনাত্মক আধানকে আমরা রেখেছি। এবার আমরা কি করতে চাইছি না পি বিন্দু আমরা নিয়েছি, পি বিন্দুতে কি করতে হবে না তড়িৎ বিভব আমাদেরকে নির্ণয় করতে হবে। তা তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি না অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান মানে কি +1 চার্জ, একক ধনাত্মক আধানকে কোথায় নিয়ে আসতে হবে না ওই বিন্দুতে আনতে হবে। কোন বিন্দুতে না পি বিন্দুতে আনতে হবে। তাহলে পি বিন্দুতে আনতে কি করতে হবে না আমাকে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে না খুব সহজ উত্তর, না আমরা জানি যে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র অবশ্যই এই বহির্মুখী তড়িৎ ক্ষেত্র হবে। তাহলে বহির্মুখী তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে তড়িৎ ক্ষেত্র কি করে? একক ধনাত্মক আধানের ওপর এই দিকে বল প্রয়োগ করছে। তাহলে আমরা যদি অসীম থেকে যদি আমরা একটা বস্তু বলতে একক ধনাত্মক আধানকে যদি আমরা এই বিন্দুতে আনতে যাই তাহলে কি করতে হবে? ওই তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে আমাকে কি করছে কাজ করতে হবে। বহিস্থ এজেন্টকে কি করতে হবে? যদি আমি নিয়ে আসি তাহলে কি করতে হবে যে আমাকে কাজ করতে হবে। এই যে কাজটা ওই অসীম থেকে পি বিন্দুতে আনতে যে কাজ করতে হলো সেই কাজটাকে কি বলা হবে না ওই পি বিন্দুর কি তড়িৎ বিভব। এটাকে কি অক্ষর দ্বারা প্রকাশ করবে? অবশ্যই ভি অক্ষর দ্বারা প্রকাশ করবে। তাহলে এইটাকে যদি অসীম থেকে পি বিন্দুতে আনতে যে কাজ করতে হচ্ছে সেইটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেট মানে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব না পি বিন্দুর তড়িৎ বিভব পেয়ে যাব। তাহলে এই পি বিন্দু তড়িৎ বিভব বের করতে গেলে আমাদের কি করতে হবে না কৃতকার্যটাকে ক্যালকুলেট করতে হবে অসীম থেকে এখানে আনতে হবে। তাই এই ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু জিনিস ধরে নিতে হবে কি না ধরা যাক যে পি বিন্দুটা আমরা নিয়েছি নিজের পছন্দ মতো, সেই পি বিন্দুটা হচ্ছে প্লাস কিউ আধান থেকে কি না আর দূরত্বে আছে। আর ক্যালকুলেশন করার জন্য পি বিন্দুর খুব কাছাকাছি একটা বিন্দু আমরা কি নিয়েছি না P1 বিন্দু আমরা নিয়েছি। যে P1 বিন্দুটার দূরত্ব কত না পি আর P1 এর মধ্যে দূরত্ব হচ্ছে ডিআর মানে হচ্ছে খুব ক্ষুদ্র। তাহলে কিউ বিন্দু থেকে P1 বিন্দুর দূরত্ব হচ্ছে r+dr। এটা আমরা ক্যালকুলেশনের জন্য এগুলো আমরা ধরছি। এবার যদি আমরা যেহেতু পি এবং P1 খুব কাছাকাছি সেজন্য আমরা কি ধরতে পারি যে এই বিন্দুতে আমাদের এই P1 বিন্দু থেকে যদি আমাকে পি বিন্দুতে আনতে হয়, ভালো করে শোনো, P1 বিন্দু থেকে পি বিন্দুতে যদি বস্তুটাকে একক ধনাত্মক আধানকে আনতে হয় তাহলে এই যে কৃতকার্য হচ্ছে সে স্মল কৃতকার্য, যেহেতু দূরত্বটা খুব ছোট নিয়েছি আমরা dr, তাহলে কত কাজ করতে হচ্ছে? কৃতকার্যের ফর্মুলা কি না ফোর্স ইন্টু ডিস্টেন্স, হ্যাঁ ডট প্রোডাক্ট হয়, যদিও এখানে কি হচ্ছে না সেম লাইনই হচ্ছে, সেজন্য এখানে কি করতে হবে না দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডের পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে কিন্তু আমাদের এই দিকে হচ্ছে গিয়ে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কিন্তু আমরা বস্তুটাকে নিয়ে আসছি কোন দিকে? P1 থেকে পি এর দিকে। তাহলে কি হচ্ছে ওই বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু এফ এবং ডিআর কি পরস্পর বিপরীতমুখী সেজন্য এখানে আমরা কি একটা মাইনাস চিহ্ন লাগালাম সঠিকভাবে কাজটাকে ক্যালকুলেট করার জন্য। এফ এবং ডিআর এর মাঝে কি মাইনাস লাগালাম। এবার এখানে এফ বলতে কি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, সেটাকে এক কথায় কি বলে? ইলেকট্রিক ফিল্ড বলে। তো ইলেকট্রিক ফিল্ডের যেহেতু পি এবং P1 খুব কাছাকাছি তাহলে ওদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের কোনো পরিবর্তন হবে না। তো ধরে নিচ্ছি সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1/4πε0 কিউ বাই হচ্ছে r²। আর এখানে আমরা কৃতকার্যের জন্য ডিআর আমরা দূরত্ব ধরেছি, তাহলে এখানে মাইনাসটা আমরা অ্যাড করে নিলাম। তাহলে এইটা হচ্ছে গিয়ে P1 বিন্দু থেকে পি বিন্দুতে আনতে কৃতকার্য। এবার আমাকে বিভব ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে না অসীম থেকে কোথায় আনতে হবে? কোনো বিন্দু বলতে এখানে কে বিন্দু না পি বিন্দু। তাহলে টোটাল কৃতকার্য যে মোট কৃতকার্য করতে হচ্ছে সেইটা আমরা কি করে করবো? এটা তো ডিডাব্লিউ মানে P1 থেকে পি এতে আনতে কৃতকার্য। তাহলে অসীম থেকে যদি আনতে কৃতকার্য যদি আমরা ডাব্লু করতে তাহলে কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করতে হবে না ইনফিনিটি থেকে কোথায় না আর মানে পি বিন্দু অবধি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে -q/4πε0 dr বাই হচ্ছে r²। ওকে, তাহলে এবার আমরা কি করছি না এখানে ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে দেখো ইন্টিগ্রেশনে এখানে ভেরিয়েবল অনলি আর, dr এর সঙ্গে আর থাকবে, বাকিগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে -q/4πε0
dr বাই আর স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটা খুব সহজ ইন্টিগ্রেশন, ইনফিনিটি টু হচ্ছে আর। কি হবে না আমরা জানি কিউ বাই হচ্ছে 4 পাই এপসাইলন 0, এখানে করতে হবে -1/r, কোথা থেকে কোথায়, ইনফিনিটি টু হচ্ছে আর। তাহলে মাইনাস, তাহলে লিমিট প্রথমে আছে, তাহলে এখান থেকে আমরা কি যে লিখবো, একবার আর এর জায়গায় আর বসাবো আর একবার আর এর জায়গায় ইনফিনিটি বসাবো। তাহলে এবার আমরা কি করতে পারি না দেখো, প্রথমে আমরা লিখলাম হচ্ছে -q/4 পাই এপসাইলন 0 ব্র্যাকেট, তাহলে একবার লিখবো হচ্ছে কি মাইনাস আর এর জায়গায় আর একবার -1 হয়ে গেল কি ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি না, এটা হয়ে গেল q/4 পাই এপসাইলন 0, এটা হয়ে গেল আর। তাহলে এইটাকে কি বলা হয়, এইটা কি আমরা যেটা বলেছিলাম যে একক ধনাত্মক আধানের কে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হয়ে গেল কি q/4 পাই এপসাইলন 0 আর। এইটাকে এক কথায় কি বলে, এইটাকেই বলা হয় কি পি বিন্দুর বিভব, পি বিন্দুর বিভব। ঠিক আছে, তাহলে পি বিন্দুর বিভব আমরা ইলেকট্রিক ফিল্ডের আর দূরত্বে একটা ক্যালকুলেশন করেছিলাম, সেই ক্যালকুলেশনে ই এর ভ্যালুটা কত এসেছিল, ই সমান হচ্ছে q/4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার এসেছিল, দেখবে মনে করে। তো এবার আমরা তড়িৎ বিভবকে আমরা ক্যালকুলেশন করলাম, তড়িৎ বিভবে আমরা সংজ্ঞা দিলাম, কোনো বিন্দু তড়িৎ বিভবের সংজ্ঞা হচ্ছে একটা কাজ, সেই কাজটা কত এলো না, কতটা হচ্ছে না q/4 পাই এপসাইলন 0 আর। কিউটা হচ্ছে গিয়ে কি ওই আধানের জন্য ওই বিন্দুতে তড়িৎ বিভব সৃষ্টি হয়েছে। আর এখানে আমরা বলতে পারি যে যেহেতু এটা একটা কাজ, তাহলে অবশ্যই এটা কি ধরনের রাশি, এটা অবশ্যই কি হবে না স্কেলার রাশি। তাহলে তড়িৎ বিভব একটা কি রাশি না, যেহেতু কাজ, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মনে রাখতে হবে। ইলেকট্রিক ফিল্ড কি কোয়ান্টিটি ছিল, ইলেকট্রিক ফিল্ড ছিল একটা বল, প্রযুক্ত বল, একক ধনাত্মক আধানের ওপর প্রযুক্ত বল। তাহলে বলটা ছিল ভেক্টর রাশি, তাহলে যখন আমরা একাধিক আধান নিচ্ছিলাম, তার জন্য প্রত্যেকের জন্য আমরা যখন লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছিলাম, তখন সেটা ভেক্টোরিয়ালি আমাদের কি করতে হচ্ছিল, যোগ করতে হচ্ছিল। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে তড়িৎ বিভব যদি একাধিক পয়েন্টের জন্য, একাধিক আধানের জন্য যদি আমরা কি করি না তড়িৎ বিভব বের করি, তাহলে কি হবে না, তাহলে অবশ্যই আমরা কি করব না সাধারণ যোগ করে দেবো, এর মধ্যে ভেক্টর যোগের কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এটা কি না স্কেলার কোয়ান্টিটি। এখানে দেখো পজিটিভ আধান নিলাম বলে বিভবটা কত বেরোলো, পজিটিভ, q/4 আর। এবার যদি আমরা মাইনাস আধান নিতাম তাহলে কি হতো, মানে এইখানে ধরো হচ্ছে -q আধান রেখে দিয়েছি, তাহলে এইখানে ধরো হচ্ছে একটা পি বিন্দু, তাহলে এই পি বিন্দুর বিভব কত হবে, ধরা যাক এটা দূরত্ব, সে আবার আগের মতোই আমরা আর নিয়েছি। কি হতো ক্যালকুলেশনে সামান্য একটু পাল্টাতো, সেটা কি হতো না পি বিন্দুতে আমাকে তাহলে কাকে নিয়ে আসতো, আগের মতোই আমাকে নিয়ে আসতে হতো কি না অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে হতো। তাহলে এখানে মোট যে কৃতকার্যটা হতো সেটা কি না, দেখো বাইরে থেকে কিন্তু কাউকে কাজ করতে হতো না, কেন না এখানে তো মাইনাস আধান আছে, মাইনাস আধান প্লাস আধানকে কি করবে না অবশ্যই আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখী হচ্ছে এইদিকে, তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে না নিজে থেকেই প্লাস ধনাত্মক একক ধনাত্মক আধান কি হয়ে যেত না পি বিন্দুতে চলে আসতো, বহিস্থ কোনো এজেন্ট বা বাইরের কোনো কাজ করতে হতো না। এটা মনে রাখবে, তাহলে কৃতকার্য তাহলে এখানে কি হয়ে যেত, মোট কৃতকার্য তাহলে ঋণাত্মক কৃতকার্য হয়ে যেত। সেই জন্যই এখানে জাস্ট এই মাইনাসটা এখানে পরিবর্তিত হয়ে এইখানে একটা মাইনাস হিসাবে অ্যাড হয়ে যেত, যেটা আগে টোটালি প্লাস বেরোলো, তাহলে এখানে তখন কাজ কত হতো, অবশ্যই -q/4 হচ্ছে 4 পাই এপসাইলন 0 আর। এইটা আমাদের মনে রাখতে হবে যে কি না কোনো বলের বিরুদ্ধে যদি কাজ হয়, সেটা আমরা আগেও ক্লাস 11-এ কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে পড়েছি, সেটা কি না যদি আমরা কোনো বলের বিরুদ্ধে কাজ করি, তখন সেই কাজটা কি হবে, ধনাত্মক কার্য। দেখো ধনাত্মক বেরিয়েছে, ধনাত্মক কার্য কেন হচ্ছিল আগে না কি করছিল, একক ধনাত্মক আধানকে এদিকে ঠেলে দিচ্ছিল, সেই জন্য সেই বলের বিরুদ্ধে তাকে যদি অসীম থেকে নিয়ে আসতে হয় পি বিন্দুতে, তখন কি হয়েছিল, কাজটা ধনাত্মক কার্য বেরিয়েছিল। কিন্তু যদি আমরা কি করি না
মাইনাস আধান আমরা একটা রেখেছি, তার জন্য পি বিন্দু যদি আমাদের তড়িৎ বিভব বের করতে হয়, তখন কি হচ্ছে না, দেখো প্লাস আধান অটোমেটিক্যালি এই আকর্ষণের জন্যই চলে আসবে। তাহলে বাইরে থেকে কাউকে নিয়ে আসা, কাজ করানোর দরকার নেই। তাহলে কৃতকার্যটা কি হয়ে যাবে, ঋণাত্মক কৃতকার্য হয়ে যাবে। সেই জন্য এখানে আধানের চিহ্নটা আমাদের অবশ্যই নিতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হয়ে গেল না, আমরা অবশ্যই বুঝলাম যে তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এবং যখন আমরা কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব বের করব, তখন কি হবে, উইথ সাইন আমাদেরকে নিতে হবে। কিন্তু ভেক্টোরিয়ালি যোগ করার আমাদের কোনো দরকার নয় যদি একাধিক আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হয়। শুধুমাত্র কি উইথ সাইন আমাদের কি করতে হবে, স্কেলার কোয়ান্টিটি যেমন যোগ করে সেরকম যোগ করে দিলেই হবে অবশ্যই। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তড়িৎ বিভব কি হচ্ছে। তড়িৎ বিভব হচ্ছে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃতকার্য। কিন্তু সেখানে যদি একক ধনাত্মক আধান না নিয়ে এসে যদি আমাদের অন্য একটা কিউ জিরো আধান বা অন্য একটা আধানকে কিউ জিরো আধানকে যদি আমাদের নিয়ে আসতে হতো, অসীম থেকে যদি কোনো বিন্দুতে যদি নিয়ে আসতে হতো, হ্যাঁ, তাহলে আমাদের কৃতকার্যটা কত হতো না, একক ধনাত্মক আধানের জন্য যদি কৃতকার্য ভি বা তড়িৎ বিভব যেটাকে আমরা বলছি ভি হয়, হ্যাঁ, তাহলে যদি আমরা অন্য আরেকটা কিউ আধানকে এখানে আমরা নিয়ে আসি, কিউ জিরো আধানকে যদি আমরা নিয়ে আসতে চাই, কিউ জিরো আধানকে কোথা থেকে নিয়ে আসতে চাই না, আমরা অসীম থেকে পি বিন্দুতে আনতে চাই, তখন আমাদের কৃতকার্য কত হবে, একক ধনাত্মক আধান যদি ভি হয় তাহলে কিউ জিরো আধানের জন্য কি হবে, ভি ইন্টু কিউ জিরো হয়ে যাবে। ঠিক আছে, অসীম থেকে কিউ জিরো আধানকে যদি আমাদের ওই বিন্দুতে আনতে হয়, তখন কৃতকার্য কত হবে না, ভি তো হচ্ছে একক ধনাত্মক আধানের জন্য কৃতকার্য, তার সঙ্গে কিউ জিরো গুণ হয়ে গেল, তাহলে আমাদের কি হয়ে গেল, ডাব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ জিরো, বা ডাব্লু সমান হচ্ছে আমাদের তড়িৎ বিভব ইন্টু হচ্ছে আধান, যে আধানটাকে আনবো সেই আধানের আমাদের যা ভ্যালু সেইটা আমাদেরকে বসাতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে গিয়ে কি না, এখানে পি বিন্দুতে হচ্ছে এই আধানটার জন্য তড়িৎ বিভব, এবার যদি বাড়তি অন্য কোনো এক্সট্রা কোনো আধানকে কিউ জিরো আধানকে আনতে হয়, তখন আমাদের কি করতে হবে না, তাহলে কৃতকার্য কত হবে না, ওই বিন্দু তড়িৎ বিভব গণিত হচ্ছে গিয়ে কি বাইরে থেকে যে আধানটাকে আমরা নিয়ে আসছি সেই আধানের ভ্যালু। ঠিক আছে, এখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি গিয়ে কি না, এই যে কাজটা করছি, এই যে কাজটা যদি বলের বিরুদ্ধে কাজ হচ্ছে এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কি হচ্ছিল না, বলের বিরুদ্ধে নয়, এটা বলের ইলেকট্রিক ফোর্সই আমাদের কি করছিল, কাজ করছিল, কোনো বল বাইরে থেকে আমাদের প্রয়োগ করা হচ্ছিল না। তা এই যে কার্যগুলো কি হবে না, অবশ্যই স্থিতিশক্তি আকারে কার্য, স্মৃতিশক্তির আকারে কিন্তু সঞ্চিত থাকবে। এবং আরেকটা জিনিস এখানে বলার বিষয়, সেটা হচ্ছে গিয়ে কি মনে রাখবে, প্লাস আধানের বিভব কি ধরতে হবে না, ধনাত্মক ধরতে হবে, এবং মাইনাস আধানের বিভব কি করতে হবে, ঋণাত্মক ধরতে হবে। কেন না, এটাই তো আমাদের বেরোলো ক্যালকুলেশন করে। কেন প্লাস আধানের বিভব, বিভব মানে কি, বিভব মানে ছিল দেখবে কার্য, তা কার্য কখন ধনাত্মক বলা হলো না, যদি বলের বিরুদ্ধে কাজ করা হয়। তা বলের বিরুদ্ধে যদি কাজ করা হয়, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে বলের বিরুদ্ধে কাজ করছিলাম প্লাস আধান, আর এদিকে হচ্ছে একক ধনাত্মক আধানকে আনতে হচ্ছে। একক ধনাত্মক আধানের সংজ্ঞায় কিন্তু যেটা আছে, একক ধনাত্মক আধান এইটাই কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না। এবার তুমি এখানে হ্যাঁ কি আধান যেটা রেখেছো, প্লাস আধান অথবা মাইনাস আধান, সেটা চেঞ্জ হতেই পারে, কিন্তু একক ধনাত্মক আধানকে কখনোই সংজ্ঞাতে আছে যেহেতু, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এবার তাহলে ধনাত্মক কেন হচ্ছে না, ধনাত্মক আমরা কাজটাকে ধনাত্মক করছি, কাজটা ধনাত্মক করছি, সেই জন্যই এটা হচ্ছে ধনাত্মক। তাহলে ধনাত্মক কেন হচ্ছিল না, ভি ইকুয়াল লিখেছিল প্লাস কিউ বাই হচ্ছিল 4 পাই এপসিলন 0 আর, আর যদি মাইনাস আধানের জন্য আমরা যদি প্লাস কিউ আধান আর একটা মাইনাস কিউ আধানের জন্য কার্যটা কত হবে না, ভি সমান কত হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 আর। ঠিক আছে, এটা আমরা অবশ্যই কি করছিলাম না, এটা প্লাস পাচ্ছিলাম, এটা মাইনাস, সেই জন্যই ধনাত্মক এবং ঋণাত্মক কার্য আমরা করছিলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি বিভব ও পার্থক্য, এটা ওই একই কনসেপ্ট না, এটা আমাদের বুঝতে হবে কি না, একটি একক ধনাত্মক আধানকে, আবার সেই একক ধনাত্মক আধান এটা পরিবর্তন করা যাবে না বাই ডেফিনেশন। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, ধরা যাক এ একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট যার বিভব কত ভি এ, বি একটা পয়েন্ট যার বিভব হচ্ছে ভি বি, এই পয়েন্ট হচ্ছে বি আর এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে আমাদের বাই ডেফিনেশন কি বলা হচ্ছে, বিভব পার্থক্য কি না, বিভব পার্থক্য হচ্ছে যদি আমাদের একটা একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে কোথায় নিয়ে যেতে হয়, বি বিন্দুতে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে, কাজ তো করতে হবে।
যে কাজ করতে হবে সেটাই হবে গিয়ে কি না ওই বিন্দু দুটোর মধ্যেকার কি না বিভবের পার্থক্য। তাহলে বিভবের পার্থক্য তাই তো হবে, কেননা কোনো বিন্দুর বিভব আমরা যখন দেখো অসীমে যখন আমরা ধরছিলাম, হ্যাঁ অসীম থেকে কেন ধরছিলাম না, অসীমে বিভবটাকে আমরা কি ধরছিলাম না ওইখানে বিভবটা হচ্ছে কি জিরো। তাহলে অসীমে যদি জিরো হয় তাহলে অসীম থেকে যখন আমরা আনছিলাম তখন এই বিন্দুর বিভব আমরা পাচ্ছিলাম কি না ভি ইজিক্যাল টু হচ্ছে কিউ বাই 4πε0r। তাহলে অসীমে যদি জিরো না হতো তাহলে ওইখানেও একটা বিভব থাকতো, তাহলে ওইখান থেকে আমাদের কি করতে হতো না এই পোর্শনটাকে বাদ দিতে হতো। এবার এখানে আমরা কি করছি না ধরে নিচ্ছি যে এই বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য কত হচ্ছে না WA/B। এবার এইটাই হবে গিয়ে কি বিভব পার্থক্য। এবার কিউ দিয়ে কেন ভাগ করছি না, দেখো আমরা এখনই বুঝতে পারছি যে মোট কৃতকার্যটা যখন আমরা করছিলাম তখন কি হচ্ছিল না বিভবটা অবশ্যই কি না বিভবটা হচ্ছে পার ইউনিট চার্জ, কেন না একক ধনাত্মক আধানের ক্ষেত্রে কৃতকার্য বিভবটা হচ্ছে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে কৃতকার্য। কিন্তু যদি টোটাল ওয়ার্ক করতে বলে, শুধু কাজ করতে বলে বা অন্য কোনো আধানের ক্ষেত্রে করতে বলে তখন কি করতে হচ্ছিল না তড়িৎ বিভব একক ধনাত্মক আধানের জন্য কাজ, তাকে কি করতে হচ্ছিল যে আধানটাকে আমাদের আনতে হচ্ছে সেই আধান দিয়ে গুণ করতে হবে, তবে কিন্তু আমরা মোট কৃতকার্যটা পাবো। সেই জন্য আমাদের কি হচ্ছিল VA মাইনাস VB এই দুটো পয়েন্টের মধ্যেকার কি বিভব পার্থক্য কত হবে না অবশ্যই যে কাজটা করতে হয় যদি কিউ আধানকে আনতে হয় তাহলে কি করতে হবে না WA থেকে বি যে কাজ করা হলো ডিভাইডেড বাই কি করতে হবে ওই কিউ আধানের দিয়ে ভাগ করতে হবে। এটা একই ফর্মুলা, আর কিছু নয়। W সমান হচ্ছে গিয়ে কি W সমান হচ্ছে গিয়ে কিউ ইন্টু ভি। হ্যাঁ তড়িৎ বিভব যদি একটা পোর্শনে জিরো হয়, ভিবি যদি জিরো হয়, হ্যাঁ বা উল্টোটা হয় ভি এটা যদি জিরো হয় তাহলে কি হবে না অবশ্যই ওই পয়েন্টের বিভব কত হয়ে যাবে VA/WA/B ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এই ফর্মুলাটাই আমাদের আসছে, ঠিক আছে। এরপরে আমরা আসছি বিভবের এককের ক্ষেত্রে। বিভবের এককটা কি, বিভবের একক তো আমরা অনেক আগেই জানি বিভবের এসআই একক কি হয় না ভোল্ট হয়, আর সিজিএস একক কি হয় না এটা মনে রাখতে হবে ইএসইউ বিভব বা হচ্ছে কি স্ট্যাট ভোল্ট, এটাকে আরেকটা বলা হয় বা হচ্ছে স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টও আমরা ব্যবহার করি। তো এবার এককের মধ্যে আমাদের এই ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না একটু সম্পর্ক আমরা যে একটু আগেই শিখলাম ডাব্লু সমান হচ্ছে ভি কিউ। ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে কৃতকার্য বিভব পার্থক্য বা বি, আর এটা হচ্ছে গিয়ে কি আধান। তাহলে এসআই একক যদি আমরা সব কটা নিই তাহলে 1 জুল, আর এদিকে কত হবে 1 ভোল্ট, আর এদিকে হচ্ছে 1 কুলম। তাহলে 1 ভোল্ট সমান কত হবে না 1 ভোল্ট সমান হয়ে গেল 1 জুল বাই 1 কুলম। এবার আমরা পুরনো সম্পর্ক আমরা জানি 1 জুল হচ্ছে 10⁻⁷R, আর 1 কুলম সমান 3 × 10⁹ ESU আধান। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1 ভোল্ট সমান 1 ভোল্ট সমান হচ্ছে গিয়ে কি 1/300 স্ট্যাট ভোল্ট। এটা আমাদের সম্পর্কটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে সিজিএস একক এসআই একক কী কী বটে এবং তাদের মধ্যে সম্পর্ক এটাও আমাদের মনে রাখতে হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে মানে এ এবং বি বিভব পার্থক্য বিন্দু দুটির সংযোজী সরলরেখা বা পথের ওপর কিন্তু নির্ভর করে না। তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ বস্তুটাকে, এদিকে নিয়ে যাচ্ছ নাকি স্ট্রেট লাইনে নিয়ে যাচ্ছ নাকি এদিকে এরকম করে একে নিয়ে যাচ্ছ না 1 নম্বর পথ 2 নম্বর পথ 3 নম্বর পথ, যে পথেই নিয়ে যাওয়া হোক না কেন সমস্ত ক্ষেত্রেই কি বলছে কৃতকার্যটা কি হবে একই হবে। তো এটা একটা শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য কেন এরকম হচ্ছে। তো এর কারণ যদি এক কথায় বলতে হয় তাহলে আমরা বলবো যে তড়িৎ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে বা তড়িৎ বল নিজে কাজ করছে, দুটো কেস হতে পারে। তড়িৎ বল নিজে একটা কি না সংরক্ষী বল, ইংরেজিতে এটাকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স, তাই জন্যই এটা হয়েছে। এবার এই বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু গ্র্যাভিটেশনাল ফিল্ডেও চলে গেলে ভালো হয়। তড়িৎ ক্ষেত্রতে এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একদম একই রকমের সম্পর্ক, কারণ দুজনাই কি না 1/r² সঙ্গে প্রপোর্শনাল। হ্যাঁ 1/r² সঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্স প্রপোর্শনাল। একইভাবে হচ্ছে
ইলেকট্রিক ফিল্ডও কি হচ্ছে না, যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কিন্তু 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল। যদি আমরা বাস্তব উদাহরণ দিই তাহলে আমরা বলবো যে সেটা কি না, একটা বস্তু ধরা যাক হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত, হ্যাঁ, তাহলে এবার যদি আমরা কিউ আধান, এবার একে যদি আমরা কি করি না, অন্য একটা প্লাস আধানকে যদি আমরা, একক ধনাত্মক আধানকে যদি আমরা নিয়ে আসি এদিকে, তাহলে কি হবে না, আমাকে এর ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি কোন দিকে না, তো বিপরীত দিকে। তাহলে বলের বিরুদ্ধে, ইলেকট্রিক ফিল্ডের বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে, তাহলে ওই বলটাকে ওভারকাম করে আমাকে কাছে নিয়ে যেতে হচ্ছে। যদি আমরা এখানেও অবধি নিয়ে যাই তাহলে আমাকে কাজ করতে হবে। এবার যদি আমরা কি এই বলটাকে ছেড়ে দিই তাহলে কি হবে, এই বলটাকে ছেড়ে দিই তাহলে সে আবার আগের অবস্থানে ফিরে চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই ওয়ার্কটা যদি ধনাত্মক কার্য হয়, মানে এখান থেকে এখানে নিয়ে আসাটা ধনাত্মক কার্য, অটোমেটিকলি কি হয়ে গেলো, সে আবার কিন্তু ফিরে চলে গেল। তাহলে এই কাজটা তখন কে করলো, ইলেকট্রিক ফিল্ড করে দিল। তার মানে একটা পথে যদি কি হয় না, কাজটা ধনাত্মক হয় এ থেকে, ধরা যাক বি থেকে এ, আবার অন্য আর একটা পথে কি হয়ে যাবে, কাজটা ঋণাত্মক হয়ে যাবে। তখন মোট কাজ কত হবে, মোট ওয়ার্ক টোটাল হতে হয়ে যাবে WT কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা তড়িৎ বলের ক্ষেত্রে প্রযোজ্য। বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে আমি বললাম যে বলের বিরুদ্ধে কাজ করলে ধনাত্মক ধরতে হবে, কাছে নিয়ে গেলাম ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে এক্সটার্নাল দিয়ে নিয়ে গেলাম, কিন্তু যদি আমরা এইখানে এই এক্সটার্নালটা যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে, আবার সেই পুরনো ইলেকট্রিক ফিল্ডকে কি করে পুরনো অবস্থানে ফিরিয়ে দেবে। এইটা হচ্ছে তাহলে টোটাল যে বদ্ধ পথে মোট কৃতকার্য কত হলো, 0 হলো। তাহলে মোট কৃতকার্য যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, কিভাবে আমরা নিয়ে গেলাম, কিভাবে ফিরলো, কোন পথে ফিরলো তার উপর কিন্তু নির্ভরশীল হবে না। সংরক্ষক কি বল, মোট কৃতকার্য একটা বদ্ধ পথে মোট কৃতকার্য কত হবে, অবশ্যই 0 হবে। সেই জন্যই কি হবে না, পথের ওপর নির্ভর করবে না। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে তো তাই হয়। গ্র্যাভিটেশনাল ফিল্ডে মানে এটা ধরো ভূমি, এখানে ধরো হচ্ছে কি না একটা বাড়ি আর কি, দোতলা বাড়ি ধরো হচ্ছে, এখানে কি করি না, যদি এখান থেকে কোনো ব্যক্তি কি করে না, ব্যক্তি যদি একটা ঢিলকে যদি ছুঁড়ে দেয়, ঢিলকে ছুঁড়ে দিল, তাহলে ঢিলকে ছুঁড়তে গেলে তাকে কি করতে হয়েছে, বল প্রয়োগ করতে হয়েছে, নিচ থেকে ওপরের দিকে বল প্রয়োগ করতে হয়েছে। তা বল প্রয়োগ করার পর বলটা আস্তে 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 একটা পজিশনে গিয়ে কি হয়েছে, বেগটা 0 হয়ে গেল। বেগটা 0 হয়ে গেল কেন না, নিচের দিকে কে কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, FG কাজ করছে। আর এই দিকে কার ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, এইদিকে হচ্ছে ব্যক্তি, এখানে ব্যক্তি ফোর্স F এক্সটার্নাল অ্যাপ্লাই হচ্ছিল। তো এবার একটা পজিশনে গিয়ে কি হয়ে গেল না, গতিবেগ 0 হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে কি হবে না, বস্তুটা নিজে থেকেই কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে। তাহলে গোটা পথটা কেমন হলো, বদ্ধ পথ হয়ে গেল। তাহলে বদ্ধ পথে প্রথম দিকে যখন উঠলো সেই কাজটা কে করলো, F এক্সটার্নাল করলো, সেজন্য এটা পজিটিভ। আর এই ক্ষেত্রে যখন নামলো তখন কি কাজ করলো, পৃথিবী কাজ করলো, এটা নেগেটিভ। তাহলে মোট কৃতকার্য কত হয়ে গেল, 0 হয়ে গেল, কারণ মানে বস্তুটা যেখানে ছিল সেখানে এসে ফিরে গেল। সেই জন্য এখানে মোট কৃতকার্যটা হয়ে গেল 0। সেই জন্য যখনই কোনো কনজারভেটিভ ফোর্স হবে তখনই কি হবে না, বদ্ধ পথে মোট কৃতকার্যটা হবে গিয়ে কি না 0। সেই জন্য কোন পথে গেল এবং কোন পথে ফিরে গেল সেই পথের উপরে কিন্তু নির্ভরশীল হবে না। এটা আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা বিভব নির্ণয় করব। কোথায়, আগে আমরা ইলেকট্রিক ফিল্ডে নির্ণয় করেছিলাম দুটো অবস্থান, একটা হচ্ছে অক্ষস্থিত অবস্থান আর একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থান। প্রথমে আমরা করি গিয়ে কি না, এই হচ্ছে দ্বিমেরু, এ বিন্দুতে -q আর বি বিন্দুতে +q আধান রয়েছে, এদের মধ্যেকার দূরত্ব কত, 2l নিতে হবে। আর এদের মধ্যবিন্দু হচ্ছে O। এবার যে পি বিন্দুটা আমরা নিয়েছি সেই পি বিন্দুটা কোথায় না, দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দু। এই বিন্দুটার অবস্থান কোথায় না, এর যে সেন্টার পয়েন্ট থেকে এর দূরত্ব হচ্ছে গিয়ে r। এবার আমরা কি করব না, দ্বিমেরু মানে গোটাটার জন্য মাইনাস এবং প্লাস কি উভয়ের জন্য মোট তড়িৎ বিভব পি বিন্দুতে কত হচ্ছে সেটা নির্ণয় করব। কিছুই নয় না, এটা কিন্তু সুবিধা আছে, কেন না ভি যেটা বিভব +q আধানের জন্য ভি আমরা যদি ধরি, +q আমরা ধরছি পি বিন্দুতে বিভব যদি V1 ধরি, +q আধান কোথায় রয়েছে, এখানে রয়েছে, তাহলে এদের এখান থেকে এদের দূরত্বটা কত হবে
না অবশ্যই বিপিটা কত হবে না, দেখো এখান থেকে এটা আর আর এখান থেকে এটা হচ্ছে এল, তাহলে আর মাইনাস এল। তাহলে আমরা কি লিখতে পারি, ভি1 সমান 1/4πε0, হ্যাঁ, কিউ বাই হচ্ছে আর মাইনাস এল। প্লাস আধান নিয়েছি সেজন্য প্লাস আধান প্লাস রয়েছে। আর ভি2টা কত না মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে না 1/4πε0 মাইনাস কিউ বাই কত, ডিস্টেন্সটা কত হবে আর প্লাস এল, এখান থেকে এটা আর এখান থেকে এটা হচ্ছে এল, তাহলে হয়ে গেল আর প্লাস এল। তাহলে এবার পি বিন্দুর মোট বিভব কত, মোট বিভব এটা স্কেলার রাশি, মোট বিভব কি না স্কেলার রাশি, সেজন্য কি হবে ভি1 প্লাস ভি2, ভি1 প্লাস ভি2 কত হয়ে গেল, কমন নিলাম 1/4πε0, কিউটাকেও কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল 1/r মাইনাস এল, আর এদিকে হয়ে গেল 1 হয়ে গেল আর প্লাস। এই ক্যালকুলেশনটা কিছুই নয়, আমরা কি করে দিলাম না q/4πε0, এটা হয়ে গেল আর মাইনাস এল ইন্টু হয়ে গেল আর প্লাস এল, আর মাইনাস এল আর প্লাস এল মাইনাস অফ হয়ে গেল কত না আর প্লাস হয়ে গেল এল। তাহলে এদের মধ্যে কাটাকাটি করে কি হয়ে গেল, এটা কেটে গেল, দেখো এল প্লাস এল 2l, টুয়াইস কিউএল, টুয়াইস কিউএল কে আমরা কি লিখতে পারি, পি ডাইপোল মোমেন্ট ভেক্টর। তাহলে এটা হয়ে গেল কি না পি বাই, আমরা এখানে এখানে পি লিখে দিলাম টুয়াইস কিউএলটাকে, আর নিচে লাগলাম 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখানে ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, কেন না মোট বিভব এটা কি বলেছি স্কেলার, এটা হচ্ছে স্কেলার, তাহলে এখানে ডাইরেকশনে কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা আমরা তড়িৎ বিভবের জায়গায় আমরা কি নির্ণয় করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করেছিলাম, তখন অবশ্যই এখানে আমাদের ডাইরেকশন অথবা মাথায় ভেক্টর চিহ্ন আমাদের অবশ্যই দিতে হচ্ছিল। এবার এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, পিটা কত না এটা লিখছি না, পি সমান 2ql। এবার যদি একটা স্পেশাল কেস আমরা ধরি, আর যদি কি হয় না এই ডিস্টেন্সটা যদি কি হয় না আমাদের এই ডিস্টেন্সটা যদি কি হয় না অনেকটা বড় হয়, কার তুলনায় না ডাইপোলের তুলনায়, এখান থেকে ডাইপোলটা যদি এল ডিস্টেন্স ও বিটা এল ডিস্টেন্স, তাহলে কি লিখতে পারি আমরা, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কি হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কি হবে, রাফলি ইকুয়াল টু কি যাবে আর স্কোয়ার, ছোট বলে এটাকে বাদ দিয়ে দিতে পারি। তখন কি হবে, তখন মোট বিভব যদি আমরা এটাকে ভি ধরি, মোট বিভব কত না ভি, তখন ভি সমান আমরা কত লিখতে পারি, পি ডিভাইডেড বাই হচ্ছে 4πε0 ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি না আর স্কোয়ার, এল স্কোয়ারটা বাদ যাবে। এটা আমাদের মনে রাখতে হবে, ক্যালকুলেশনের জন্য আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে আসছি আর একটা দ্বিতীয় ক্ষেত্র, দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। দ্বিমেরু কোনটা, এটা হচ্ছে এ বি, এখানে হচ্ছে দ্বিমেরু, এটা হচ্ছে দ্বিমেরু, দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা মিডিল পয়েন্ট আমরা ধরছি ও, দ্বিমেরু মিডিল পয়েন্ট হচ্ছে ও, এর লম্ব সমদ্বিখণ্ডক এইটা। এবার এর উপরে কোনো একটা বিন্দু যদি আমরা নিই, ধরে রেখেছি যে পি বিন্দু নিয়ে রেখে দিয়েছি, যেটা ডিস্টেন্স কত হবে আর, কোথা থেকে কোথায় না ওপি হচ্ছে কি হচ্ছে আর, মানে সবসময় ডিস্টেন্সটা কোথা থেকে ধরতে হয় না মধ্যবিন্দু থেকে, ডাইপোলের মধ্যবিন্দু থেকে ধরতে হয়। তাহলে এবার দেখো আমাদের কি করতে হবে, একবার হচ্ছে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত, আর একবার মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত, সেই দুটো মিলিতভাবে আমাদের যোগ করে দিতে। দেখো এটার জন্য কত হবে না, এখানে প্লাস আধান রয়েছে, তাহলে 1/4π কিউ ডিভাইডেড হয়েছে বিপি, ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আমাদের বিপি, এই ডিস্টেন্সটা হচ্ছে বিপি। আর মাইনাস কিউ আধানের জন্য কত হবে না, মাইনাস কিউ আধানের জন্য হবে 1/4πε0 মাইনাস নিতে হবে মাইনাস কিউ ডিভাইড হয়েছে এপি। এবার দেখো যে কি হচ্ছে না, ছবি দেখেই আমরা বুঝি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তাহলে আমরা অবশ্যই কি বলতে পারি না এপি আর বিপি কি পরস্পর সমান, তাহলে এই দুটো যোগ করে দিলে কত হবে, অবশ্যই কি হয়ে যাবে না আমাদের কিউটাকে কমন নিই 1/বিপি 1/এপি, তাহলে এই দুটো কি হয়ে গেল এপি সমান বিপি যদি হয়, তাহলে কি হয়ে গেল না যেহেতু এপি সমান হচ্ছে বিপি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পি বিন্দু, যেখানেই বিন্দুটা নাও না কেন এখানে নিলেও সে কি হবে সমান হয়ে যাবে, এখানে নিলেও কি যাবে সমান হয়ে যাবে। সেজন্য মনে রাখবে যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব কত হয়, বিভব সর্বদা শূন্য হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র হলো ই আর তড়িৎ বিভব ভি, এদের মধ্যে কি সম্পর্ক নির্ণয় করব, ই এবং ভি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব, কারণ দুটি তো আলাদা রাশি। বিভিন্ন জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা অসুবিধা হয়, তখন আমাদের কি করতে হয় না তড়িৎ বিভবের সাহায্য নিয়ে বিভিন্ন রেগুলার বা সেপারেট
বিভবটা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধা হয়। সেই জন্য ই এবং ভি এর সম্পর্কটা নিরূপণ করা খুবই জরুরি। এটা আমরা দুটো কেস করব, একটা হচ্ছে গিয়ে কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, দেখো এই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয়। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে না তড়িৎ ক্ষেত্র ভ্যালুটা ফিক্সড থাকবে, পাল্টাচ্ছে না। তা এখানে কি আছে, এরকম তড়িৎ ক্ষেত্র ডাইরেকশন দেওয়া আছে আমাদের ছবিতে বাঁ দিক থেকে ডান দিকে। এর ভেতরে আমরা নিয়েছি কি না দুটো বিন্দু নিয়েছি, একটা হচ্ছে গিয়ে কি না এ আর একটা হচ্ছে গিয়ে বি। তো যদি আমরা কি করি না একটা একক ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই, কোথায় ফ্রিলি মুভ করতে দিই, তাহলে এই বিন্দু থেকে কোন দিকে যাবে, অবশ্যই বি বিন্দুর দিকে মুভ করবে, কারণ তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন অবশ্যই ছবিতে এ থেকে বি এর দিকে। তাহলে ধনাত্মক আমাদের যদি বলি, তাহলে কোন বিন্দুর বিভবটা বেশি, বিভবটা বেশি, অবশ্যই বিভবটা বেশি হচ্ছে এই বিন্দুর বিভবটা হবে বেশি। হ্যাঁ, সেই জন্যই কি হয়ে যাচ্ছে না সর্বদা আধান সর্বদা কোন দিক থেকে কোন দিকে যায়, ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভব, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো সেই জন্য ভিএ আমরা কি লিখতে পারি, অবশ্যই ভিএ গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে কি ভিবি। তাহলে অবশ্যই আমাদের বিভব পার্থক্য যদি আমরা এই বিন্দুর বিভব যদি ভি এ নিই আর এই বিন্দুর বিভব যদি আমরা ভি বি নিই, তাহলে বিভব পার্থক্য কত, ভি এ মাইনাস ভিবি। এবার আমরা বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি যে যে বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী যে ওই বিন্দু দুটোর মধ্যে যদি আমাদের কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হয়, তাহলে যে পরিমাণ কাজ করতে হয়। তো এবার ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা কত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু হচ্ছে এফ ইলেকট্রিক হচ্ছে এই দিকে, কোন দিকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, তড়িৎ ক্ষেত্র ওই দিকে, কিন্তু আমাকে কাজটা করতে হবে কোন দিকে, কাজটা করতে হবে এফ এক্সটার্নাল দিতে হবে কোন দিকে না, অবশ্যই যদি পজিটিভ ওয়ার্ক করতে হয় অবশ্যই বি থেকে এদিকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই বিভব পার্থক্যটাই আমাদের কি না তখন আমরা কি করতে পারি না কৃতকার্য আকারে লিখতে পারি। তাহলে বিভব পার্থক্য বাঁ দিকে কত লিখবো, ভি এ মাইনাস ভিবি, আর কৃতকার্যটা কত হবে, একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হচ্ছে, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল কত ই, নাহলে এফ লিখতাম এখানে, বলগণিত সরণ। একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি, তড়িৎ ক্ষেত্র বলি। আর ডিস্টেন্সটা আমরা কত ধরে নিচ্ছি, এ থেকে বি এর মধ্যেকার ডিস্টেন্সটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ডি, এখান থেকে এটা হচ্ছে ডি, এ থেকে বি এর মধ্যেকার দূরত্ব ডি। তাহলে আমরা কত লিখতে পারি, ভি এ মাইনাস বিবি সমান হয়ে গেল ই ইন্টু ডি। এখানে ইটা কেন লিখলাম, ই হচ্ছে একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, সেই জন্যই এটা ফোর্সের জায়গায় নিয়ে নিল। তাহলে আমরা কি লিখতে পারি, ই এবং ভি এর মধ্যে সম্পর্ক ই সমান আমরা লিখতে পারি মাইনাস অফ ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে ডি। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এটা কখন হলো না তড়িৎ ক্ষেত্রটা যখন সুষম হয়। এবার যদি সুষম না হয়, সুষম না হয় বলতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে আছে, কিন্তু বলছে দূরত্বের সঙ্গে সঙ্গে এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি, এ কম আরো কম আরো কম এরকম হয়ে যাচ্ছে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের দুটো পয়েন্ট খুব কাছাকাছি নিতে হবে। এদের মধ্যে রিলেশনটা নিতে গেলে ধরা যাক কি না এই বিন্দু এবং বি বিন্দু খুব কাছাকাছি, কিন্তু আমরা বুঝতে অসুবিধা বলে একটু আলাদা করে দূরেই আঁকা হয়েছে। দুটোর মধ্যে দূরত্ব খুব ক্ষুদ্র দূরত্ব কত না ডিএক্স। এ বিন্দুর বিভব আমরা কত ধরছি ভি প্লাস ডিবি, ডিবি খুব ক্ষুদ্র, আর বি বিন্দুর বিভব কত না আমরা ধরে নিচ্ছি ভি। তাহলে আমরা আগের মতোই আমরা কি লিখতে পারি না, আগের মতোই আমরা লিখতে পারি বিভব পার্থক্য সেটাই হবে গিয়ে কৃতকার্য। বিভব পার্থক্য কত হবে ভি প্লাস ডিভি, হ্যাঁ এ বিন্দুর বিভব কত ভি প্লাস ডিবি, বি বিন্দুর বিভব কত ভি, কৃতকার্য কত হবে না একক ধনাত্মক আধানের প্রযুক্ত বল, এটা হচ্ছে ই ইন্টু ডিএক্স। মাইনাসটা কেন নেওয়া হলো না, এই যে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমরা ওয়ার্কটা করছি কোন দিকে, এই দিকে, সেই জন্য আমাদের কি হয়ে যাচ্ছে মাইনাসটা নিতে হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভি ভি কেটে গেল, তাহলে ডিভি সমান হয়ে গেল মাইনাস ই ইন্টু ডিএক্স। তাহলে ই সমান কত হয়ে গেল, ই সমান হয়ে গেল মাইনাস ডিভি ডিএক্স। হ্যাঁ, এইটা আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যদি আমরা সুষম ইলেকট্রিক ফিল্ড নিই তখন এটা, কখন এটা না সুষম তড়িৎ ক্ষেত্র যদি আমরা নিই, এটা কখন হবে, এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার সময় আমাদের অবশ্যই লাগবে। এরপরে আমরা আসছি তড়িৎ স্থিতিশক্তি। এটা কনসেপ্ট আমরা আগে পেয়েছি, জিনিসটা বললে আরো ভালো করে বুঝতে পারবে।
কি বলছে, কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে যদি সংস্থা গঠন করা হয় তাহলে যে মোট কাজ করতে হয়। কতগুলি বিন্দু আধান, মাইন্ড ইট, কতগুলি বিন্দু আধান, মিনিমাম দুটো হতে হবে। কোথা থেকে আনতে হবে? অসীম থেকে আনতে হবে। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি কে বিন্দুতে প্লাস Q1 আধান আছে। তাহলে অসীম থেকে আমরা প্রথমে কাকে নিয়ে এলাম না, একটা বি বিন্দুতে আমরা ধরে নিয়ে যাই, বি বিন্দুতে একটা আর একটা আধান নিয়ে এলাম, ধরা যাক হচ্ছে প্লাস Q2 আধান আমরা নিয়ে এলাম। এটা আধান আনতে গিয়ে তো আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। কেন না প্লাস প্লাস আধান সুবিধার জন্য আমরা কি করলাম না, অবশ্যই না বিরুদ্ধে কাজ করছি, সেই জন্য আমরা কি করছি না, ধরা যাক দুটি প্লাস নিলাম। তাহলে এই আনতে কত কাজ করতে হয়েছে? তাহলে এটা কাজ করতে গেলে আমাদের কি করতে হবে না, বি বিন্দুর বিভব কত প্রথমে, তাহলে প্রথমে কি করতে হবে, ধরা যাক কিউ আধানটা নেই, কিউ আধান নেই, তাহলে বি বিন্দুতে বিভব কত? তো বি বিন্দুর বিভব আমরা সেই এখান থেকে যদি ডিস্টেন্সটা আমরা কত নিই, এখান থেকে ডিস্টেন্সটা আমরা যদি নিই R12 মানে এই 1 আর 2 এর মধ্যেকার দূরত্ব, তাহলে আমরা কি লিখবো 1/4πε0 কি লিখবো না হচ্ছে Q1 ডিভাইডেড বাই হচ্ছে R12, 1 আর 2 এর মধ্যেকার দূরত্ব। কোথায়? এটা হচ্ছে বি বিন্দুর বিভব। তাহলে এবার ওই বিভবটার সংজ্ঞায় কি বলেছিল, একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে আনতে এই পরিমাণ কাজ করতে হয়। তাহলে Q2 আধানকে বি বিন্দুতে আনতে কত কাজ করতে হবে? এইটা ইন্টু Q2 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তখন যে কৃতকার্য, কি কৃতকার্য না Q2 আধানকে পি বিন্দুতে কোথায় না বি বিন্দুতে আনতে, Q2 আধানকে বি বিন্দুতে আনতে কৃতকার্য কত না, তখন হয়ে যাবে কি, সেটাকে আমরা যদি ইউ হিসাবে ডিনোট করি কৃতকার্য, এটাই 1/4πε0 Q1 R12, এটা হচ্ছে ভি, আর এটা ইন্টু কি হয়ে গেল Q2 হয়ে গেল। তাহলে এই যে কাজটা করতে হলো সেই কাজটা কি আকারে থেকে যাবে, এইটাই হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি আকারে জমা থাকবে। তাহলে তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা কি হলো এই দুটো আধানের ক্ষেত্রে না, ইউ ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 Q1 Q2 বাই হয়ে গেল কি R12। এবার যদি আমরা কি করি না, এখানে যদি আমরা আরো একটা আধানকে যদি আমরা নিয়ে আসি অসীম থেকে, আরো একটা আধান ধরা যাক Q3 আধানকে নিয়ে এলাম, তাহলে Q3 আধান সেটাও ধরা যাক প্লাস আর কি। তো তাহলে আমাদের হিসাবে সুবিধার জন্য আমাদের এই যে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি কত না R13, আর এই যে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি, সরি এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি R32, হ্যাঁ বা 23, হ্যাঁ। তাহলে যখন আবার এই দুটোর আগে থেকে আছে সেই অবস্থায় যদি আমরা Q3 কে আনতে যাই তখন আবার কি করতে হবে, বাইরে থেকে কাজ করতে হবে। তাহলে বাইরে থেকে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে না, তখন কি এই বিন্দুতে এর জন্য বিভব কত সেটা আমাকে দেখতে হবে, এর জন্য বিভব কত হবে, এর জন্য বিভব এ বিন্দুতে কিউ প্লাস কিউ আধানের জন্য, হ্যাঁ সি বিন্দুতে বিভব কত হবে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি কত না, লিখতে পারি হচ্ছে গিয়ে যে Q1 ডিভাইডেড বাই হচ্ছে 4πε0 ইন্টু কত হবে, নিচে হবে কি 1/R13, এই বিন্দুতে আধানের জন্য সি বিন্দুতে বিভব করো। তাহলে Q3 আধানকে আনতে আমাকে আবার কত কাজ করতে হবে না, বিভব ইন্টু কি হয়ে যাবে আধান দিয়ে গুণ করতে হবে। এটা আমাদের কি হয়ে গেল না, এই আধানের যে প্রযুক্ত বল সেই বলটাকে ওভারকাম করে Q3 আধানকে আনতে এই পরিমাণ কাজ করতে হবে। এটাকে আমরা ধরছি হচ্ছে U2 সমান কত, আর U3 মানে এই পজিশনে Q2 আছে, একে তো আর বাদ যায়নি, তাহলে এরও কিন্তু এখানে আসতে গিয়ে কি করতে হবে, বাধা দেবে। তাহলে সেই বাধাটা দিতে গেলে আমাদের কি করতে হবে, এর জন্য এখানে বিভব কত আমাকে ক্যালকুলেট করতে হবে। বিভব কত সেটা আমরা কি করে করবো না, এর বিভব হচ্ছে কি না Q2 ডিভাইডেড বাই হচ্ছে 4πε0, তখন কত হবে R32 হয়ে গেল। এবার Q3 আধানকে আনতে হয়েছে, তাহলে এইটা হচ্ছে বিভব আনতে কত হয়ে যাবে Q3 হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল গিয়ে কি এর জন্য Q3 কে আনতে যে পরিমাণ কাজ করতে হবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি কি যে মোট কৃতকার্য হচ্ছে এটা। তাহলে এবার যদি বলে সংস্থার শক্তি কত, তাহলে সব মিলিয়ে আমাকে কি করতে হবে না, এটাকে যদি আমরা U1 ধরি তাহলে মোট কি স্থিতিশক্তি, হ্যাঁ মোট স্থিতিশক্তি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হতো U1 প্লাস U2 প্লাস U3, মানে হচ্ছে এইটা আর এইটা, এই তিনটেকে যোগ করতে হবে, তবে গিয়ে আমরা সংস্থার মোট স্থিতিশক্তি কিন্তু পাবো।
আচ্ছা, এরপরে আমরা পড়বো তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। এটা কি না, ধরা যাক দুটো প্লেট আছে, একটা হচ্ছে এ প্লেট আর একটা হচ্ছে বি প্লেট। একটা হচ্ছে এ প্লেট আর একটা হচ্ছে বি প্লেট। তো এদের মধ্যে বিভব পার্থক্য কত না, বিভব পার্থক্য ধরে নিচ্ছি ভি। এ এবং বি প্লেটের মধ্যেকার বিভব পার্থক্য হচ্ছে ভি। এবার এখানে আমরা একটা কি রেখেছি, একটা কিউ আধানকে রেখেছি। তাহলে কিউ আধান ধরা যাক হচ্ছে মাইনাস, ধরা যাক হচ্ছে মাইনাস আধান, আর এই প্লেটটা ধরা যাক হচ্ছে পজিটিভ আর এই প্লেটটা হচ্ছে নেগেটিভ প্লেট। তাহলে কি হবে? অবশ্যই এই প্লেটটা কি করবে, একে আকর্ষণ করবে। আকর্ষণ করার জন্য কি করবে না, এর দিকে ছুটে যাবে। তাহলে একটা বেগ তৈরি হবে, একটা বেগ নিয়ে সে ছুটে যাবে। ধরা যাক বেগটা হচ্ছে ভি, আর এই যে আধানটা রয়েছে, আধানটার ভর হচ্ছে গিয়ে কত না এম। তাহলে এই একটা গতিশক্তি নিয়ে ছুটে যাবে। সেই গতিশক্তির ভ্যালুটা কত হবে? গতিশক্তি যদি আমরা বলি, গতিশক্তি নিয়ে ছুটে গেল, গতিশক্তি কত, হাফ এম কি হয়ে গেল ছোট হাতের ভি স্কোয়ার। ভিটা কেমন নিয়েছি, বেগটা ছোট হাতের ভি নিয়েছি। এই গতিশক্তিটা পেলো কেন? গতিশক্তিটা পেলো হচ্ছে এই কারণেই, তার কি হয়েছে না, এই যে প্লেট তাকে আকর্ষণ করেছে। তাহলে প্লেট এখানে কি করেছে, কাজ করেছে। তাহলে প্লেট দ্বারা কার্য কত, যেটা আমরা আগে পড়েছি না, তড়িৎ স্থিতিশক্তির ক্ষেত্রে কি হয় না, কৃতকার্য ডাব্লু সমান কি হয়, ভি ইন্টু কি হয়, কিউ হয়। ভিটা কি, এখানে অবশ্যই বিভব পার্থক্য কার কার, এ এবং বি এর মধ্যেকার বিভব পার্থক্য, সেটা কত না, বিভব পার্থক্য কার কার না, এ এবং বি প্লেটের মধ্যেকার বিভব পার্থক্য। তাহলে এই কার্যটাই কি হবে না, আমাদের এই কার্যটাই গতিশক্তি আকারে আমরা ফেরত পাবো। তাহলে এটা সমান কত হবে, তাহলে ভি ইন্টু কিউ বা কিউ ইন্টু ভি সমান কত হবে, হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা হচ্ছে গিয়ে কি, এই ভিটা হচ্ছে গিয়ে বিভব পার্থক্য, আর ছোট হাতের ভিটা কি, এটা হচ্ছে কিন্তু বেগ। তাহলে এদের মধ্যে এই সম্পর্কটা আমরা যদি ছোট হাতের ভি আমরা করতে চাই, তাহলে টুয়াইস ক্যাপিটাল ভি স্মল কিউ ডিভাইডেড হচ্ছে এম, এই গোটাটার। এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। এই সম্পর্কের মাধ্যমেই কিন্তু কি না, কোনো বস্তু, অবশ্যই এগুলো কি মাইক্রোস্কোপিক পার্টিকেল, হ্যাঁ, এগুলো খুব ক্ষুদ্র ভরযুক্ত ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এদের ক্ষেত্রে আর কি, বা হিলিয়াম এদের ক্ষেত্রে, আলফা কণা এদের ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো আমাদের মাঝে মধ্যে অঙ্ক করতে কিন্তু কাজে লাগে। লাস্ট পড়া সেটা হচ্ছে গিয়ে কি, ইলেকট্রন ভোল্ট। এটা কি না, ইলেকট্রন ভোল্ট হচ্ছে যে এটা হচ্ছে একটা ইউনিট। ইউনিট কিসের ইউনিট না, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে গেলে যে কাজ করতে হয়, কি না 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, হ্যাঁ, এটা মাইনাস আর এটা প্লাস, বিভব পার্থক্য কত হচ্ছে 1 ভোল্ট। এদের মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে 1 ভোল্ট। এখান থেকে একটা কি হয়েছে না, ইলেকট্রনকে যদি এখানে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, তাহলে যে পরিমাণ কাজ করতে হয়, ঠিক আছে, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটা কত হবে না, ডাব্লু সমান আমরা কি জানি, ভি ইন্টু কিউ। ডাব্লু সমান ভি ইন্টু কিউ, তাহলে ভি এর জায়গায় কত লিখতে হবে, 1 ভোল্ট লিখতে হবে, আর ভি এর জায়গায় 1 ভোল্ট, আর কিউ এর জায়গায় লিখতে হবে কত না, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এই দিকটায় কত হবে না, অবশ্যই দেখো গুণ করলে হচ্ছে ভোল্ট ইন্টু কুলম কি হয়, ভোল্ট ইন্টু কুলম হয় কিন্তু তোমার জুল, জে ইউ এল ই। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান তোমাকে মনে রাখতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্টের এককটা কিসের একক, এটা কিন্তু এককটা হচ্ছে শক্তির একক, শক্তির একক, শক্তি কার্য বা হচ্ছে শক্তির একক। দেখে মনে হচ্ছে ভোল্ট ভোল্ট কথাটা রয়েছে লাস্টে, মনে হচ্ছে যে এটা কি না বিভব পার্থক্যের একক, কিন্তু এটা কখনোই বিভব পার্থক্যের একক নয়। এটা কিসের একক, শক্তি বা কার্যের একক। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে।